আর সাংবাদিকদের সুবিধার্থে আমি বসে বলছি, বসে বলা একটা সবার মধ্যে একটা অশুভ দিন। তারপরে যদি আপনারা অনুমতি করে দিলাম বসে বলতে পারি, গানেও বলতে পারি, কোনো সমস্যা নেই। কি বলেন, কি করবো? বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলমান সদস্য সংগ্রহ অভিযানে আজকে খুলনা বিভাগীয় পুরাতনদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ আজকের এই অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক জনাব আনন্দ ইসলাম যার সর্বত অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানটি ডানপাশে আছে সাংগঠনিক সম্পাদক কুমার কুন্দ এবং আমার দুপাশে এবং পিছনে সকলেই পরিচিত দীর্ঘদিনের বিএনপির আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সকলের কাছে শুরু করেছে। তাই আমি সকলের নাম না বলে সকলের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে যারা সামনে বসে আছেন তাদের তো সবাইকে অনুষ্ঠানে সফল করে তোলা এবং এখানেই শেষ নয়, মনে করেন এখান থেকে আপনাদের যাত্রা শুরু। আজকে থেকে নতুন করে আপনাদের সদস্য সংগ্রহ চলবে, অপরদিকে যারা পুরাতন আছেন তাদেরকে ধন্যবাদ করবে। সে কারণে বলছি যে আপনারা যে অবস্থানে আছেন সেখান থেকে একটু মনোযোগ কথা বললে সুবিধা হয় আমার এই জন্য যে আমাদের মনের জোর অনেক, আবার চাপার জোরটা কর্ম আমাদের মতো আমরা চাপায় এখন, সেই জন্য একটু কথা কম বললে কথাগুলি শুনতে আপনাদের সুবিধা হবে। এখানে আপনার সূচনা পর্বে আপনাদের বক্তব্য কি করণীয়, কিভাবে করবেন সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার। তো আমি মনে করি আজ থেকে এখান থেকে আপনার আশেপাশে আপনার পাড়া প্রতিবেশীরা অনেক বিএনপি পরিবার আছে, এই পরিবারগুলি সময় পেলে ভোট দেয়, কিন্তু সবসময় আপনাদের আন্দোলন সংগ্রামে নামতে পারে না। এটা ঘরের গৃহিণী, একটা স্কুল শিক্ষিকা, এই ধরনের অনেক আছে যারা দূর থেকে চোখে নিষ্ঠুর আচরণ আছে। গণতন্ত্রবিহীন রাষ্ট্রের তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না, এই জন্য সে সবসময় বিষণ্ণ থাকে। যদি আপনারা প্রারম্ভ হয়ে যান তাহলে দেখবেন এই লোকগুলি এগিয়ে আসবে। আপনি যদি বললেন যে আপনি বিএনপি করবেন, হয়তো কেউ বলবে আমি তো বিএনপি করি, তাহলে আপনার সদস্য। এখন এই সঠিক জিনিস চিন্তা হলে আপনার বাড়ায় যেতে হবে এবং ওই পাড়ার আপনার যে সঠিক কর্মী নেতা আছেন তাদের যেতে হবে, তাহলে আপনি সঠিক ব্যাপারটা বুঝতে পারবেন। এখন বাগেরহাটের লোক যদি আপনি খুলনা শহরে দেন, খুলনা শহরের লোক যদি বাগেরহাটে দেন, সেখানে যে আপনাদের আশঙ্কা বোধ আছে সে আশঙ্কাটা থেকেই যাবে। কিন্তু যার যার অঞ্চলে তারাই ভালো করতে পারবে সেখানে কোন কোন পরিবার, অর্থাৎ এটা কেন করা, এর তো কারণ আছে, নিশ্চয় কারণ আছে। চারিদিকে ষড়যন্ত্র, 17 বছরের ষড়যন্ত্র ছিল একরকম, হাসিনা দেশ থেকে পালানোর পর ষড়যন্ত্রটা অন্যমুখী। সেই ষড়যন্ত্রটা আশঙ্কা করি, অনুভব করি, কিন্তু এখন আবিষ্কার করতে পারি না। কারণ প্রকাশ্য শত্রুর সাথে লড়াটা যত সহজ, অজ্ঞাত শত্রুর সাথে লড়াটা কিন্তু তত সহজ না। ফ্যানের বাতাসের অনুভূতি পাচ্ছি, অনুভব করছি, বাতাসটা কিন্তু হাতের মুখে বলতে পারছি। তাই এমন রাজনৈতিক অঙ্গনে পথ চলাতে আমাদের পদে পদে বাধা, যাত্রা পথে। আজকে সভার সভাপতি বলছিল যে যারা যা দায়িত্ব ঠিকই
আবার এখান থেকে আসছে এই খারাপ বন্ধের কারণে যত তাড়াতাড়ি আসার কথা তার চেয়ে বেশি সময় লাগছে। আমাদের গণতন্ত্রের পথটা ভাবছিলাম যে 15ই আগস্ট বোধহয় শেষ হয়েছে, গণতন্ত্র বোধহয় আমাদের হাতের নাগালে আসছে, কিন্তু অনেক খারাপ বন্ধ। এই গণতন্ত্রের পথটা মনে হয় অনেক দূর, এবং এর দূরত্ব কমাতে হলে আমাদের যদি মনে করি আন্দোলন শেষ হয়ে গেছে, তার ভুল হবে। এই সদস্য সংগ্রহের মধ্য দিয়ে সারা জনগণকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করা এবং আগামী দিন যে কোনো জ্ঞাত অজ্ঞাত ষড়যন্ত্রকে মোকাবেলা করার মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত না করতে পারবো, নির্ভেজাল একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন, এবং যিনি আমার বিরুদ্ধে ভোট দিবেন তিনি যেন কেন্দ্রে গিয়ে আমার বিরুদ্ধে ভোটটা দিতে পারেন, যিনি আমার পক্ষে দিবেন তিনি যেন কেন্দ্রে গিয়ে আমার ভোটটা দিতে পারেন। দীর্ঘ পথ চলার মধ্যে দেখা যাচ্ছে আমাদের দেশে আশেপাশের দেশে নির্বাচনের আগে এক ধরনের অবস্থা থাকে, আন্দোলনের সময় আরেকটা অবস্থা থাকে। আন্দোলনে কখন যখন সেই সরকার জনগণের প্রতি রূঢ় আচরণ করে, সংবিধানকে তোয়াক্কা করে না, বিচার বিভাগ হাতের মুঠোয় নেয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে সরকারের মতো চালায়, তখন ভিন্ন ভিন্ন দলের লোকও একটি সত্ত্বে একসঙ্গে হয়। কেন? স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য। আমরা 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা আস্তে আস্তে আমরা তাদের সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করতে পারছি। আমরা 7ই জানুয়ারির দামি নির্বাচনের পূর্বে আমরা সকল রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে করতে পারছি, কিন্তু যখনই সরকারের পতন হলো, আমাদের চলার পথে যারা একসঙ্গে ছিল তাদের কথাবার্তা আচরণে আঁচ করা যায় তারা ভিন্ন পথ ধরেছে। আমি বলছি না তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে নির্বাচন করব, এও বলছি না তাদের ছাড়া আমরা একাই নির্বাচন করব, কিন্তু আমরা একটা কথাই বলছি যে স্বৈরাচারের ফ্যাসিবাদের পতনে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আগামী একটি সুষ্ঠু অবাধ নির্বাচন পর্যন্ত আদায় করা পর্যন্ত যেন আমরা একসঙ্গে থাকি। কারণ বহু দল যখন আছে বহু মত আছে, বহু দল যখন আছে তাদের আদর্শ আলাদা আছে, আবার অনেক আদর্শ আমাদের সাথে সাংঘর্ষিক না, কিন্তু কখন সাংঘর্ষিক এটা আদায় করার ক্ষেত্রে পদ্ধতিগত কারণে আমি বলি এই পথে যাবো, সে বলে না এই পথে যাওয়া যাবে না, ডাইরে যাবো। আমি বলছি জাতীয় সংসদ নির্বাচনের কথা, আবার কোনো কোনো দল বলছে স্থানীয় সরকারের নির্বাচনের কথা। এখান থেকে কিন্তু আপনি খাপটা বুঝতে পারেন যে পদ্ধতিগত কারণে, প্রক্রিয়াগত কারণে এখানে এক ধরনের একটা অনৈক্য সৃষ্টি হচ্ছে, যেটা আগামী নির্বাচনটাকে আদায় করার ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে দুর্ভোগ বা কঠিন অবস্থানে দাঁড়াতে হতে পারে, সেই অবস্থানে করতে হতে পারে। একটি সরকার গেছে, আরেকটি কেন গেছে? যে 7ই জানুয়ারি নির্বাচন নট ডিউলি ইলেক্টেড ফেক ইলেকশন, সো দ্যাট আমরা একমত হচ্ছি, সেটা গেছে। এখন আমাকে আরেকটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে কি করতে হবে? একটি জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। সেই নির্বাচনটাকে অনুষ্ঠিত করার জন্য আমরা এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিদেরকে আমাদের সম্মানিত ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা তাদেরকে সরকার গঠন করছে, আমরা মেনে নিয়েছি, তাদেরকে সহযোগিতা এখনো করছি, কিন্তু আমরা সেই সহযোগিতা করছি, তাদের যে দায়িত্বটা যাকে অবাধ নির্বাচন করা, সেদিকে তারা কতটুকু মনোযোগ। যে সংস্কারের শব্দটা আসছে, সেই সংস্কার তো আমরা 2 বছর 22 সালের প্রতিশ্রুতি নেই। On behalf of the whole party, যুগপৎ আন্দোলনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই 31 দফা, আমরা প্রথম 27 দফা করছিলাম, সেটা সকলের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে 31 দফা সংস্কার প্রস্তাব একমত হয়ে একটি জাতীয়ভাবে তিনি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তিনি জনগণের সামনে প্রস্তাব করে পেশ করলেন। একথাও তিনি প্রতিশ্রুতি দিলেন আমাদের চিন্তার বাইরে আরো যদি সুন্দর নতুন চিন্তা থাকে সেটা আমরা সাদরে গ্রহণ করার জন্য অপেক্ষা করব। আবার
এই 5ই আগস্টের পরে তিনি আরেকটা অনুষ্ঠানের মাধ্যমে একই সংকল্প ব্যক্ত করলেন। সুতরাং সংস্কারে তো কোনো বাধা নাই। এই 31টি দফা 7টি কমিশন না করে যদি 7 জনের ব্যক্তিদেরকে এই 31 দফাটা বিশ্লেষণ করে সংযোজন বিযোজন বা নতুন চিন্তাধারা একসঙ্গে করে অনেক আগেই এই কাজটি সেরে ফেলতে পারত। হয়তো মাসের পর মাস লাগতো না, কারণ ওই 31 দফা তো প্রত্যেকের মতের বিনিময় হয়েছে, হয়তো আলাদা কার কোনো ডিফারেন্স ছিল না। এবং এটা দিয়ে তারা নতুন তৈরি করে সকল রাজনৈতিক দলকে একসঙ্গে বসে কথা বলতে পারত, আলাদা বলার প্রয়োজন হতো না। কিন্তু আমরা দেখছি এই সংস্কারকে কেন্দ্র করে গণতন্ত্রের সাথে মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। আমি মনে করি আমাদের দেশের দীর্ঘদিন 17 বছর গণতান্ত্রিক ব্যবস্থা যেটা হয়েছে সেটা গণতন্ত্র বলা যায় না, একটা ফেসিবাদের রূপ ধারণ করেছে, একটা স্বৈরতন্ত্রের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে 17 বছরের গণতন্ত্র নামক এই কথাটি। সুতরাং একটি সুষ্ঠু অবাধ নির্বাচনই কিন্তু সকল সংস্কারের ভিত্তি স্থাপন করতে পারে। অর্থাৎ এইটাই যে অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন আছে, রিফর্ম আছে, এটা ডিপেন্ডস অন কনস্টিটিউশন। আমি কনস্টিটিউশন বলি যে ধারা যেভাবেই তার লেখা থাকুক না কেন সেটাকে আমাকে পার্লামেন্টেই খণ্ডন করতে হবে, সেখানে আমার নতুন করে নতুন শব্দ প্রতিস্থাপন করতে হবে, অনেক শব্দ প্রত্যাহার করতে হবে। এটি তো সংস্কার। যেহেতু পার্লামেন্ট ছাড়া সংস্কার সম্ভব না, তাহলে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার হবে, যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টের দায়িত্ব এই সংস্কার প্রস্তাবগুলি অর্থাৎ এর সাথে রেটিফিকেশন করা, কনস্টিটিউশনের সাথে সামঞ্জস্য করে যদি যেই ধারাগুলি জনবিরোধী, জনগণের অধিকার ক্ষুণ্ণ করে যেসব ধারা, সেই সকল ধারাগুলিকে আমাদের কি করতে হবে, বাতিল করতে হবে, আবার নতুন করে ধারা দিতে হবে। আবার কেউ কেউ নতুন করে শব্দ দিচ্ছেন কনস্টিটিউশন অ্যাসেম্বলি এবং ফলোড বাই দি কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি একই সংবিধান রচনা। তাই আমি এই সংবিধানটাকে বাতিল করছি, এই সংবিধান আমি বাতিল করবো। 72-এর সংবিধান কি 72-এর জায়গায় আছে? 72-এর সংবিধান 72 সালে হওয়ার পর শেখ মুজিবের জীবদ্দশা 3টি সংশোধনী ছিল, অর্থাৎ 4র্থ সংশোধনী বলা হয়েছে। এই 4র্থ সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে জানাজা করার আগে তার নিজের জানাজা হয়ে গেছে। সুতরাং 5ম সংশোধনের মধ্য দিয়ে আবার গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র আবার পুনর্জীবিত হয়েছে। মানুষ আশা দেখছে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে। কিন্তু আবার 62 সালের 24শে মার্চ একটি গণতান্ত্রিক সরকারকে এক বন্ধুদের জন্য ক্ষমতাচ্যুত করে আরেকটি সরকার রাষ্ট্র হোসেন মোহাম্মদ এরশাদ 9টি বছর লড়াই করে থেকে রাজপথ থেকে বিদায় দেওয়া হলো। অর্থাৎ এই দেশের মানুষ গণতন্ত্র প্রিয়, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, এই দেশের মানুষ কথা বলতে চায়, তার কথা বলার অধিকার দিতে হবে। সেটা আমি নারী বলি আর ব্যক্তি বলি, ব্যক্তির স্বাধীনতা বলি আর আমি মিডিয়ার স্বাধীনতাই বলি, কথাটা কিন্তু এক এবং অভিন্ন। সুতরাং আজকে আবার আমাদেরকে 9 বছর আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করার পরেও আবার হুচুক করে গণতন্ত্র 11 ষড়যন্ত্রের মধ্য দিয়ে, 11 ষড়যন্ত্রের মধ্যে যে সকল বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং পর্দার আড়াল থেকে কুশীল হিসেবে কাজ করছে, এসবরা এখন এই সরকারের ধারে যাচ্ছে এবং তাদেরকে হয় মিসগাইড করছে অথবা তারা একত্রিত হয়ে বিভিন্ন রাজনীতিকরণের প্রক্রিয়াটা অব্যাহত রাখছে বলে আমার ধারণা, আমার আশঙ্কা। যদি নির্বাচন দেওয়ার প্রশ্ন আসতো তাহলে দেখেন, যদি শেখ হাসিনা না পালিয়ে 4 তারিখে অথবা 5 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সে পদত্যাগ করে পার্লামেন্ট বাতিল করে থাকতো, তাহলে 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন কমিশনকে নির্বাচন করতে হতো। অর্থাৎ একটি পার্লামেন্ট বাতিল হওয়ার পরে, এটা সরকারের পদত্যাগের পরে ম্যান্ডেটরি উইদিন দ্য 90 days ইলেকশন মাস্ট
তাহলে যদি সেটি নিয়ম হয়, বর্তমান নির্বাচন কমিশনের 1 বছর 1.5 বছর লাগবে দেখো, তো প্রত্যেকটা সরকারের বিদায় হওয়ার পরে যদি এত সময় লাগবে, তাহলে কি প্রতিটা নির্বাচনের পর 2 বছর সময় দিবে? আপনারা 15ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে বিতর্ক করতে পারেন, কিন্তু 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ ছিলেন, মানুষের ইচ্ছাকে পূরণ করার জন্য মাত্র তিনি 80 দিন ছিলেন। 80 দিনের মধ্যে তিনি কিন্তু সংশোধন সংবিধানে যা করার করে কেন 15ই ফেব্রুয়ারি এই জামায়াত এবং আওয়ামী লীগ যদি সংসদ থেকে পদত্যাগ না করত, তাহলে এটা কিন্তু সেই দিনই সমাধান করা সম্ভব হতো। কারণ বিএনপি 2/3 মেজরিটি ছিল না, সেখানে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে সেই নির্বাচনে কিন্তু দিনে ভোট লাগতে হয়, ভোট দখলও হয় না, হয়তো ভোটের পার্সেন্টেজ কম হয়েছে, কিন্তু তারপর কয়েকটি আসনে নির্বাচন হয়নি। সরকার গঠন করে 80 দিনের মাথায় বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে বঙ্গভবনে গিয়ে তিনি দায়িত্ব অর্পণ করে আরেকটি নির্বাচন করার আহ্বান জানিয়ে আসছে। সেই নির্বাচনটা তো 90 দিনের মধ্যে হচ্ছে, সেই নির্বাচনের পর তো কোনো কিছু প্রয়োজন হয় নাই। তাই আজকে নানা দিক থেকে নানা কথা। আজকে আপনার দেখেন, গতকালই তো হতো সেনা সদরের একটা সভা, সেনা সদরের সবাই কি বলেছেন আমাদের সেনা প্রধান, আমরা সবাই শুনছি। এর আগেও তিনি বলেছেন অনেকদিন আগে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। আবার কালকেও তিনি বলছেন ডিসেম্বর ইলেকশন পসিবল। তাহলে আজকে তাকে এই কথা বলতে হচ্ছে কেন, কি কারণে? এবং তারা সরকার প্রধানের সাথে 3 বাহিনীর প্রধান দেখা করে তারপরে জাতির উদ্দেশ্যে তারা ওপেন তো কথা বলছে। সেই পয়েন্টগুলো যদি বলেন, তাহলে আমি বলবো যে এটাকে আমরা যদি ইতিবাচক ভাবে বহন করি, তাহলে জাতির জন্য আমাদের মঙ্গল অমঙ্গল না। তারা কিন্তু রাষ্ট্র দখল, সরকার দখল, ক্ষমতা দখলের অভিপ্রায় ব্যক্ত করে নাই। তারা কতগুলো আশঙ্কার কথা বলেছে এবং সেই আশঙ্কা থেকে মুক্ত থাকার জন্য তারা বলছে যে কাজ যা করার যে করতে পারে তাকে করতে হবে। একটা অনির্বাচিত সরকার কিছু কিছু গুরুত্বপূর্ণ চুক্তির মধ্যে হাত দিয়েছে। আমরা অনুমান করি বঙ্গোপসাগরের ঘটনা, আমরা অনুমান করি আমাদের সেন্ট মার্টিন দ্বীপের ঘটনা, আমরা অনুমান করি মিলিটারি বেসেস কিসের করিডোর আরাকান থেকে এই যে কক্সবাজার, অর্থাৎ আমরা ভারতের করিডোরকে কি করছি, অপোজ করছি। অর্থাৎ করিডোর আর একটা কি বলে, হ্যাঁ না মানুষ বলছে না, একটা হলো যে এক দেশ থেকে আরেক দেশে যেতে মাঝখানে আরেকটি গ্যাস ব্যবহার করছে, এটা হলো ট্রানজিট। আর আমার বাড়ি থেকে আমার বাড়িতে যেমন আরেকজনের বাড়ির ঘরে উপর দিয়া, সেটা বলা হয় করিডোর। অর্থাৎ শুধু ইন্ডিয়া ব্যবহার করবে বাংলাদেশকে তার পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে যাওয়ার জন্য, কিন্তু পূর্বাঞ্চল থেকে এই রাস্তাটা কিন্তু চায়না বা অন্যদিকে যাবে না। সেই জন্য আগাগোড়া বলছি সেটা করিডোর। সেই এই যে বিষয়গুলি আসছে, এগুলি তো এমনি আসছে না, সেই কথাগুলি তারা প্রকাশ করেছে। কারণ এই মানবিক করিডোরের নাম হয়, কখন এটা দানবিক করিডোর হবে, কখন এখান দিয়ে জনগণের যাতায়াতের পরিবর্তে অস্ত্র বহন হবে। আরাকানের সোলজাররা যদি এইটাকে ব্যবহার করে, তাহলে তো তারা খালি হাতে তারা গাড়ি চালাবে না, তারা তাদের ভ্রমণ করতে আসবে না। তো সেই কারণেই আমার স্বাধীনতা হুমকির সম্মুখীন হতে, আবার নতুন নতুন শত্রু সৃষ্টি হতে পারে বাংলাদেশে ভূখণ্ডকে আক্রমণ করার জন্য। সেই আন্তর্জাতিক থেকে আরম্ভ করে প্রতিবেশী এবং অন্যান্য দেশ সকলের বেলায় আমাদের যে পররাষ্ট্রনীতি, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। কেউ আমাদের প্রভু নয়, সবাই আমাদের বন্ধু। এই নীতিটি আমাদের পররাষ্ট্রনীতি। কাউকে অতি প্রাধান্য দেওয়া, কাউকে অতি গুরুত্ব দেওয়া, কাউকে গুরুত্ব না দেওয়া, এটা পররাষ্ট্রনীতি হয় না। আজকে সারা
গ্লোবালি সারা পৃথিবীটা একজন আরেকজনের উপর নির্ভরশীল, কম আর বেশি। কোনো দেশই সম্পূর্ণ না তার দেশের নাগরিক চাহিদা পূরণ করে, এমনকি আমেরিকাও না। আমেরিকাকেও নানা দেশ থেকে পণ্য আমদানি করতে হয়, নাহলে আমেরিকা উৎপাদন করে নাই সব পণ্য। তো সেই কথাগুলি যে আজকে আসলো মুখামুখি কেন? হাসিনার সমস্ত সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম কথা আসে না, আজকে আসলো কেন? কি কারণে আসছে? তারা তো প্রকাশ্যে বলেছে, দেখাও করেছে। তাহলে এটার মধ্যে আমাদের একটা সংশয় আছে না? আমরা সংশয় করতে চাই না। আমরা তো এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি, কিন্তু এই সরকার যদি আমাদেরকে আন্ডারমাইন করে, এই সরকার যদি কি নতুন ভূমিষ্ঠ একটি রাজনৈতিক দল তাদের কথায় যেখানে নিষিদ্ধ সবসময় কনভেনশনালি যদি সরকারের ব্যবহার নাও হয়, প্রধানমন্ত্রীর গণভবন, প্রধানমন্ত্রীর ভবন বা প্রধান উপদেষ্টা যেখানে ধরেন প্রধান বিচারপতির বাড়ি, এখানে আমরা কিন্তু কখনো মিটিং মিছিল করি না। হয়তো আমরা এখানে যোগ দিই, কিন্তু ওখানে কোনো স্টে করি নাই। কিন্তু সেই নিষিদ্ধ এলাকাগুলি, প্রটেক্টেড এলাকাগুলি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, সেখানে তারা 3 দিন ঘুমাইও খাইলেও দেয়, আর তাদের দাবি দেওয়া মানা হয়ে গেল। তাহলে কয়েকজন লোক দাঁড়ায় থাকে দাবি মানা যায়, এটি যদি কালচার হয়, তাহলে আমাদের লক্ষ লক্ষ নয় কোটি কোটি জনগণ আমরা কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকি? আর আমরা যদি দাঁড়িয়ে থাকি, আপনারা কোথায় যাবেন? একবার হিসাব করেন, একেবারে হিসাব করেন। আমরা কেন বলছি? এই সরকার কাছ থেকে আমরা একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন আশা করি। আমরা চাই নাই এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে। কেন? আন্দোলন করে একজনকে আনার পরে যদি তার বিরুদ্ধে আমরা কথা বলি, কেমন দেখায়? একটু সময় লাগে, দিলাম সময়। কত সময় লাগে সঠিকভাবে তো বলেন, সঠিকভাবে তো বলেন না। একবার বলেন ডিসেম্বর, আবার বলেন জুন, ঠিক আছে? তা আপনি সকালবেলা আমাকে নাস্তা খাওয়া দিচ্ছেন, এখন আপনি যদি রাত্রিবেলা ডিনার খাওয়ান, আমি সারাদিন না খেয়ে বসে থাকবো নাকি? ক্লিয়ার করেন, আইদার জুন অর ডিসেম্বর, ক্লিয়ার করেন, সোজা কথা বলেন। এত পাকা কথা বলবেন কেন? কি লাগবে আপনাদের? কি কারণে আপনাদের সময় লাগবে? এটা সকল মানুষ, আমরা ক্ষমতার জন্য পাগল হই নাই। ক্ষমতার মানেই দেশে জনগণ, জনগণই সকল ক্ষমতার উৎস। কিন্তু বিশ্বাস করে সেই জিয়াউর বাণী, জনগণ কাকে ক্ষমতায় বসবে আমি জানি? আমি জানি না। জনগণের তার দেশের মালিকানা, তার ভোটাধিকার প্রতিষ্ঠিত করে যাকে খুশি সরকার বানাতে পারে না। সুতরাং আমি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, আমি ক্ষমতায় যাব এই আশঙ্কা করে বিএনপিকে ক্ষমতায় যেতে দিবেন না, এটা তো একটা চক্রান্ত, এটা তো একটা চক্রান্ত। আজকে যদি হাসিনা কলকাতা ইন্ডিয়াতে পাড়ায় পাড়ায় নির্বাচন করে, তাকে যদি দেশের মানুষ হাসিনারা গ্রহণ করে, আমি কি করার আছে নাকি? আমি সেই নির্বাচন মেনে নিব, কারণ এটা জনগণের রায়। যেন undoubtedly everybody can say the election proper and fair and free হচ্ছে। এই মিডিয়া যেন বলতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কে বড় ব্যক্তি ফেল করলো আর কোন ছোট ব্যক্তি পাস করলো, ম্যাটার একটা সেই জন্যই আমরা বলছি ইলেকশন দেন। তার মানে আপনারা এখন টের পাইছেন বিএনপি ক্ষমতায় গো, তা আপনাকে কি বসানো হয়েছে এখানে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে তার জন্য? আর যারা নাকি আজকে স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলে, নানা ধরনের বিএনপির বিরুদ্ধে আরোপ করে, তারা এখন ট্রাভেল এজেন্সি খুঁজছে, ব্যস্ত যাওয়ার টিকিট করছে। আরে বেটা, তোমরা নিজেরা ব্যস্ত যাবে কিনা এটা তো কনফার্ম না, ওই ব্যস্ত যাওয়ার টিকিট করছে তারা। অর্থাৎ ওইখানে নাম লাগে আপনি ব্যস্ত দেবেন। কেন আজকে আপনাদেরকে ঘরে ঘরে যেতে হবে? নতুন সদস্য সংগ্রহ করতে, নতুন ভোটার সংগ্রহ করতেছে না, যারা ভোটার প্রাপ্তবয়স্ক, ঠিক এইভাবেই আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এবং এরা কি করে? মসজিদে বৈশাখ খুতবা দেয়, খুতবার মধ্যে রাজনীতির কথা বলে।
খুদবার করে আবার গোপন বৈঠক করে। মসজিদ মন্দির রাজনীতির কেন্দ্রবিন্দু হতে পারে না, তাতে সম্প্রদায় সম্পদ দূরত্ব পায়। এক পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে রাজনীতির আশ্রয় কেন্দ্র করে ভারতকে আজও আশঙ্কা মুক্ত করতে পারে না, পারে না। সুতরাং ওটা পবিত্র স্থান, আল্লাহর ইবাদতের জায়গা, সকলের সমান অধিকার। ইমাম সাহেব তার নিয়ম মতো কয় রাকাত নামাজ পড়ার তার দায়িত্ব। খুতবা দিবেন ধর্মের উপর, ব্যাখ্যা দিবেন। কোন রাজনৈতিক ব্যাখ্যা, কোন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে কথা বলা জায়গা মসজিদও না, মন্দিরও না। এটা আমরা অবশ্যই নিন্দা করি, প্রতিবাদ করি। রাজপথে আসেন, দেখান রাজপথে, সেখানে আমরা আপনাদেরকে বলবো রাজপথে আসেন। সেই জন্যই আপনারা কখনো আমাদেরকে ক্ষমা করে দেন, কখনো ভারতের সাথে সম্পর্ক করতে চান, আবার কখনো ভারতের সাথে বন্ধুত্ব করতে চান এবং দৌড়াদৌড়ি করেন। সব খবর তো সবাই জানে, কে জানে না। তো সেই কারণে যখন নিজের স্বার্থের জন্য যে রূপ ধারণ করার কথা, সেই স্বার্থ রক্ষার জন্য আপনারা ব্যস্ত থাকেন। আপনাদের জন্ম জিয়ার আমাদের না, আপনাদের জন্ম এরশাদের আমাদের 84 সালে, এবং 86 সালে স্বৈরাচারের স্বীকৃতি দিয়েছিলেন আপনারা আওয়ামী লীগ সহ। বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছেন আপনারা আওয়ামী লীগ সহ। সুতরাং বহিরূপী চরিত্র নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ রাখার সুযোগ না। বিএনপির বহু রূপ নাই, একটাই রূপ। বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। সুতরাং বিএনপি একটি স্বনির্ভর বাংলাদেশ চায়। বিএনপি পরনির্ভরতা চায় না, বিএনপি কোনো দাসত্ব স্বীকার করে না। সেই জিয়া রহমানও যেরকম দেখিয়ে গেছে, জীবন দিয়ে গেছে, তেমনি খালেদা ধীরে ধীরে ঢুকে ঢুকে নানা নির্যাতিত হচ্ছে, মাথা নত করে নাই। আর যিনি বলেছেন শেখের বেটি কখনো পালায় না, শেখের বেটি প্রমাণ করলো পালায়, আর শেখের বেটি পালায়, শেখের বংশই পালায়। শেখও কিন্তু পালায়, সেও কিন্তু পালায় প্রমাণ করছে শেখের বংশই পালায়, জিয়ার বংশ পালায় না, জিয়ার অনুসারীরা পালায় না। তারা জীবন দিতে জানে, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তাই আজকে বেগম খালেদা জিয়া সকল মানুষকে উচ্চ আদালতে রেহাই পেলেন, অথচ তখন তিনি জামিন পেলেন না। বাড়ার কাছে আসছে, ফাঁসির আসলে বাংলাদেশকে জামিন হয়েছে, এই রেকর্ড আছে। বিচারক আদালতের রায়ের বিরুদ্ধে যদি কেউ চ্যালেঞ্জ করে, আপিল করে, আপিল যদি অ্যাকসেপ্ট করে হায়ার কোর্ট, তখন তার জামিন পাওয়ার অধিকার আসে, কিন্তু দেন নাই। একটি বিদেশি টেলিভিশনে আমার একটা সাক্ষাৎকারে আমাকে বলছিলেন একজন সাংবাদিক, যে তারেক রহমানের তো সব মামলা থেকে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে, তিনি কবে যাবেন? আমি যে আপনি কি নিশ্চিত তিনি সব মামলা থেকে রায় পেয়েছেন? বলে হ্যাঁ। তা বললেন যে আপনার কথা যদি ঠিক হয় তাহলে ঠিক, আমি জানি বা না জানি। তো এই মুহূর্তে আমার যৌবনকালে, যুবককালের একটা দেখা ছবি হয়তো কত বছর আগে, জানি না, 50 বছর হবে, সবার উপরে ছায়া ছবি পশ্চিমবঙ্গে। সেখানে একজন ব্যক্তি 8 বছর পর আপিলে জয়লাভ করে প্রমাণ করলো তিনি খুনি ছিলেন না, প্রকৃতি খুনি নতুন করে আবিষ্কার করল। তখন ভারত করে বুড়াটা জলের দিকে আঙুল দিলে বললো, ফিরে দাও আমার 12টি বছর। অর্থাৎ যে বিনা কারণে আমাকে 12টা বছর তুমি জেল খাই দাও, ফিরে দাও। আজকে তারেক রহমান যদি বলে বাংলাদেশের মানুষের সামনে, ফিরে দাও আমার 17টি বছর, তোমাদের চক্রান্তের মিথ্যা জানে কিছু কিছু পত্র পত্রিকা প্লট তৈরি করে 111 সৃষ্টি করেছে। কিছু কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজের লোক
বিএনপি নামে অপবাদ দিয়েছেন। আজকে একে একে যে সকল অপবাদ অসার কোনটাই প্রমাণ হইল না, তাহলে এই 17 বছর জনগণের অধিকার কোথায় চলে গেল? বেগম খালেদা জিয়ার জীবনের এই 17টি বছর কে ফেরত দিবে? তারেক রহমানের 17টি বছর কে ফেরত দিবে? বাংলাদেশের প্রতিটি নির্যাতিত মানুষের 17 বছর কে ফেরত দিবে? তাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি নোবেল প্রাপ্ত, আপনার পাশেও একটা আছে বার্মাতে নোবেল প্রাপ্ত। আজকে দেখেন নন্দিত আজকে কোনভাবে বার্মাতে নিন্দিত। আমি আশা করব আপনি নন্দিত হয়ে বিদায় নেন, নৃত্য করে বিদায় নিয়ে না, আপনি জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেন। আপনি তো কয়দিন কোর্টে গেছেন, আমরা প্রতিবাদ করছি। কয়দিন কোর্টে গেছে, আমরা প্রতিবাদ করছি। আমরা এখনো কোর্টে যাই। আপনার জেল হলো আগের দিন, পরের দিন কি হইলো, শাস্তি বাতিল হয়ে গেল, তারপর দিন আপনার শপথ করবেন। আমরা কোনো মামলা মোকদ্দমা নাই। আমরা 17 বছর ঘোড়ার ঘাস খাচ্ছি যে এখন আমাকে জেলখানে আমাদের যেতে হয়। কেন যেতে হয় আমাদেরকে অত্যাচারিতে? কি কারণে? একটি কারণ, সেটা হলো এইটুকু যে ওই যে 3-6টি বাংলাদেশে কি একটা আন্দোলন হয়েছে, বাংলার ভাষা আন্দোলন ঐতিহাসিক না? বাংলার ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে এটা কি ঐতিহাসিক না? এখন কি ধর্ম নির্বিশেষে সেই শহীদদের সালাম জানায় না? সেই ভাষা আন্দোলন থেকে কিন্তু গণতান্ত্রিক চেতনা বোধের এই অঞ্চলে শুরু হয়। 23 বছর লড়াই করে আইনকে তাড়িয়ে 69 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্ররা 11 দফার ভিত্তিতে 10টা আওয়ামী লীগ না আদার্স পার্টি, এই ছাত্রদের তখনই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের নেতৃত্ব দিই। মাওলানা ভাসানী শুধুমাত্র হুঙ্কার দিয়ে দাঁড়ালেন আমাদের পাশে। সেই আন্দোলনের জনগণের ভোটাধিকার আসলো, জনগণ 70 সালে ভোট দিল, কিন্তু জনগণের ভোট ম্যান্ডেটরি মানল না। আর মানল না বললেই তো আমাদেরকে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে হলো। ঠিক সেই রাজনৈতিক একটা অনিশ্চিত ছিল। যে রহমান সর্বপ্রথম ডাক দিলেন, ডাক দিল, যুদ্ধ শুরু হলো, প্রবাসী সরকার গঠন হলো, যুদ্ধ শেষ। যারা সেদিন আর্মি, পিআর, পুলিশ, ছাত্র জনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, আমরা তো গণভবনে যাই নাই, আমরা তো বঙ্গভবনে যাই নাই, আমরা যার যার পাঠশালায় গেছি। জিয়া রহমান তার কর্মশালায় গেছে, শফিউল্লাহ তার কর্মশালায় গেছে, মীর শওকত আলী সে আবার আর্মিতে ফেরত গেছে। তারা তো সরকার গঠন করতে চায় নাই। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে নির্বাচনের আগে আমরা তো সচিবালয়ে যাই নাই। আর একটা আন্দোলন, এটি কি শেষ আন্দোলন না? এই আন্দোলনে যারা ভূমিকা রাখছেন অগ্রভাগে, তাদেরকে আমরা বলছি মাথার মুকুট। আর মাথার মুকুট যদি নিচে নিচে করে যেতে চায়, সেই মুকুট আগে আমরা রাখবো কি করে? তারা সেদের চালায়, তারা সরকারে যায়। আমি নিজে বলতে পারি, স্বাধীনতা যুদ্ধে 70 নির্বাচনে আপনাদের টোটাল যশোর খুলনার অঞ্চলে কাজ করছি। আমি 11 নভেম্বর মুক্ত যশোরের কেশবপুর অঞ্চলে জনসভা করেছি। তখনও 16 ডিসেম্বর আসে নাই। সুতরাং আমরা অনেক আন্দোলন করছি। আমরা তো আন্দোলন করে দূর নিয়ে গণভবনে ঢুকি নাই, যাইনি তো, একই নিয়মের মধ্যে দিয়ে গেছি। আপনারা কেন সি অফিসে অফিসে যান, সকালবেলা এটা সি অফিসে যান কেন, ডিসি অফিসে যান কেন? আপনারা কারণ সরকার চালান নাকি? আপনাদের দাবি দেওয়ার সাথে করবেন, আপনাদের দাবি দেওয়া জনগণের দাবি দেওয়ার সাথে তো সাংঘর্ষিক হবে না, হবে না তো। আর কারো জীবনের ত্যাগের মূল্য টাকা দিয়ে হয় না, এটা আলাদা জিনিস। ত্যাগের বিনিময়ে জনগণের ভালোবাসা, সেটা পয়সাটা কেনা যায় না, মৃত্যু বাটখারাটা পাল্লায় মাপা যায় না।
এদেশের জনগণ আপনাদেরকে মাথায় নিয়েছে, কিন্তু মাথা থেকে যদি লাভ দিয়ে পড়ে যেতে চান, তাতে যদি আপনার ক্ষতি হয়, তার জন্য তো জনগণ দায়ী থাকবে না, কোনো রাজনৈতিক দল তো দায়ী থাকবে না। আপনারা বড় বড় মুরব্বীদেরকে নানাভাবে তিরস্কার করে কথা বলেন। একটা আন্দোলন করে 63 বছর যাবৎ আন্দোলন করছি, 63 বছর 62 শিক্ষা আন্দোলন থেকে আমার রাজনৈতিক জীবনে আন্দোলন শুরু। রাস্তায় মেল খেয়েছি, গুলি খেয়েছি, মাথা ফাটছে, কথা পেছে করছে, পিছপাত হই নাই। সুতরাং আমরা যদি 15টি বছর দৌড়াতে দৌড়াতে এই জায়গায় না আনতে পারতাম, আপনাদের পক্ষে হাসিনাকে তাড়ানো সম্ভব ছিল না। আমরা যদি ছদ্মবেশে আমার যুবক, আমার স্বেচ্ছাসেবক, আমার ছাত্রদল যদি না ঢুকত, আর অভিভাবকের বেশে এই ছাত্রদেরকে রক্ষা করার জন্য অভিভাবক হয়ে যারা রাস্তায় নামলো, সেই জনতা আমজনতা না, সেই জনতা রাজনৈতিক সচেতন জনতা। আমরা তো আপনাদের কাছে মূল্য পেতে পারি না। হাসিনা বলছে না এখানে ষড়যন্ত্র আছে নাকি? হ্যাঁ, ষড়যন্ত্র তো ছিলই। ধর্ম, সত্য, ন্যায়, নিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা যাহা কিছু করা হয়, সেটা গণতন্ত্রের অংশ, সেটা ধর্মের অংশ, সেটা ষড়যন্ত্র না। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যে কৌশল অবলম্বন করা হয়, অন্যের দৃষ্টিতে ষড়যন্ত্র হইল, সেই কৌশল অবলম্বন করে ষড়যন্ত্র মোকাবেলা যারা করে, তাদেরকে ষড়যন্ত্রকারী বলা যায় না। আমরা ষড়যন্ত্র করি নাই, আমরা সুযোগ বুঝছি। এই ছাত্ররা সামনে নামছে, ওদের পিছনে যদি আমরা থাকি, ওরা সফল হবে। আমরা তো সফলতার ভাগিদার হইতে যাইব, আমরা তো চাই নাই ভাগ চাই না। আমরা কি ওই 52 সালে যারা জীবন দিয়েছে তার ভাগ নিতে পারি? তার ভাগ নেই, তার আবেগের ভাগ নেই, তাদের প্রতি শ্রদ্ধা রাখি। এটি তো সেই চেতনাকে আমি লালন করি, করে বলি আমি রাজপথে সাহস করে দাঁড়াতে পারি। আমরাও 5ই আগস্টে এই যে সকল ছাত্ররা আমাদেরকে নতুন করে উজ্জীবিত হতে, নতুন করে বাঁচতে শিখাইল জনগণকে, সেই জনগণ বাঁচতে চায়, গণতন্ত্র চায়, তারা প্রয়োজনে আবার লড়াই করতে চায়। আশা করি এই বিষয়গুলি এই আবেগ দিয়ে বোঝা যাবে না। আমি বলবো এই ছোট ভাইদের, তোমরা বিবেক দিয়ে অনুধাবন করতে চেষ্টা করো, বাস্তবতাকে নিয়ে ভাবো। ভাবলেই এই দেশের মানুষের কাছে আজীবন সেই শহীদ বরকত সালাম যেমনি এখনো আমাদের কাছে অমর, তোমরা হয়তো সেই অমরত্ব লাভ করতে পারো। আর যদি নিজের কারণে নিজে ভুল করো, তার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী থাকতে পারে না। আর ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি যাহা করেন, কথা বলেন না, অতি ইন্টেলিজেন্স করবো না, অতি কানিং করবো জানি না। চালাক লোকের একটা সমস্যা কি জানেন? চালাক লোক সবসময় মনে করে আমার চালাকি বোঝে না। তো সবাই যে ওর চালাকি বোঝে, ও সেটা বোঝে না। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার চালাকি সবাই বোঝে, আপনি বুঝতেছেন। নির্বাচন দিবেনই তো আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করে দিচ্ছি। পাশের গ্রামে একজনের লোক গেল, সে স্বচ্ছ যে কর্তা আমার 100 টাকা দাঁড় দেন, আমি আপনার সময় মতো ফেরত দিয়ে দেব। কবে ফেরত দিই? এই মাসখানেকের মধ্যে ফেরত দেব। 100 টাকা নিয়ে আসছে, 5 মাস 7 মাস পারে গেছে, ওর খবর পায় না। আর ওই ভদ্রলোকেরও অত টাকা ছিল না। একদিন মনে বলতে যাচ্ছে, বৈশাখী যাইতে বাড়ির দিকে হাঁটতে। ও যখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এই ভদ্রলোক যে দেনাদার 100 টাকা, সেটা একটাই চাইতে বাড়িতে আসতেছে। সে একটা খুন্তি নেয়া, সাবল নেয়া, খুব ব্যস্ত, মাটি ফিরতেছে বাড়ির মধ্যে। তো সামনাসামনি এসে সালাদের কথা কি মনে করেছে, না কি করছিস, কয় না একটু গাছ টাছ লাগাবো, একটু ভালো করে গাছ লাগা। তা কি গাছ লাগাবি?
কয় আগেই দেখলাম। তো তুই যে আমার 1 মাসের কথা বলে টাকাটা নিলি, 7 মাস পার হইলো, টাকাটা তো দিবি না। আরে কথা কি যে কথা, টাকা দেবো না, কথা হইলো। আরে টাকা দিব বলে তো গাছ লাগাইতেছি। কি গাছ? তুই গাছ লাগাচ্ছিস, এটা বড় বলতে তো বাগানে শুনতে হবে, ওদের টাকা নিয়ে দিয়ে হবে। তো আনাচে কানাচে আমার মনে হয় ডক্টর ইউনুস সাহেব কিছু তেঁতুল গাছ লাগাচ্ছে, বড় হইবে, এটা ফল করবো, তারপরে আমাদের কোনো গাছ। কিন্তু ওই 100 টাকা যে ধার দিছে, তার 100 টাকা তোলা তারা না থাকতে পারে। জনগণ কিন্তু এতদিন আপনার তেঁতুল গাছের তেঁতুল ধরার জন্য অপেক্ষা করবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। লড়াই যাত্রা পথে বিরতি নয়, লড়াই চলমান। আজকের কর্মসূচি একটু ধন্যবাদ। এটা লড়াইয়ের অংশ। সরি, আমি একটা কথা বলতে, সাংবাদিকরা তো আমার প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্ন উত্তর দেবো না। জুলাই সনদ, কি সনদ? 5ই অগস্ট দেশ স্বাধীন হয়েছে। আপনি 52 ভাষা আন্দোলন বাদ দিবেন, 71 বাদ দিবেন, 69 বাদ দিবেন, হ্যাঁ, 90 বাদ দিবেন, শুধু 5ই আগস্ট? তার মানে 71 স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করছে, তারা 5ই আগস্টের সামনে রেখে 16ই ডিসেম্বরকে বাদ দিয়ে তারা বাংলাদেশ স্বাধীন বলছে প্রমাণ করতে চায়। জামাত ইসলামের শফিক সাহেব বলছে 71 তো পাকিস্তান ভারত যুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়নি। কত বড় দৃষ্টতা, খেয়াল করেন, কত বড় দৃষ্টতা। তো সুতরাং আমরা মনে করি আমাদের 16ই ডিসেম্বরের স্বাধীনতাটা রুগ্ন ছিল, সবল করার দায়িত্ব আমাদের ছিল, হয়তো আমরা পারি না, চেষ্টা করে যাচ্ছি, ঠিক না? কিন্তু জন্মটাকে তো আমি অস্বীকার করছি নাকি? যদি আমার শিশু পঙ্গু জন্ম নেয়, তাকে সুস্থ করার দায়িত্ব যতক্ষণ আল্লাহ না নেয়। সুতরাং আমার 71-এর 16ই ডিসেম্বর আর 71-এর সেই স্বাধীনতার ঘোষণাটাই আমার মূল চেতনা। ধারাবাহিকভাবে যখন হোঁচট খাই, আবার নতুন করে দাঁড়িয়ে আমরা প্রায় লক্ষ্য অর্জন করতে চাই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র। সবাই ভালো থাকবে এবং ভালো থাকার সুযোগ নেই, বোধহয় আমার নামতেই হতে পারে, কবে নামতে হবে জানি, তোমার প্রস্তুত থাকেন। কারণ আমরা বুঝতে পারছি যে না, কেউ সহজে কেউ বৃদ্ধি থাকে না। মায়ের কাছে খাবার না চাইলে মা খেতে দেয়, ক্ষুধার্ত শিশু যে বুঝে না, চিৎকার যখন বেশি দেয় তখন বুঝে দেন আমাদের খাবার। সুতরাং আমাদের চিৎকার, আমাদের আওয়াজ গগন বিদারী না করলে আমরা সহজে গণতন্ত্রের মুখ থেকে দেখতে পারবো না। বাংলাদেশ প্রিয় নেতৃবৃন্দ, এখন আমাদের নতুন নবায়ন হবে মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট SM শফিকুল আলম মারা এবং আমি শফিকুল আলম তুহিনের নবায়ন সদস্য ফর্ম নবায়নের মধ্য দিয়ে এই শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। আমরা আজকের অনুষ্ঠানের প্রধান কাছ থেকে আমরা ফোন দেব। তার আগে আজকের সভার সভাপতি
আমরা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম সাজিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করেছেন। তার হাতে সদস্য হস্তান্তর করবেন আমাদের মাননীয় প্রধান। এদিকে করো, একটু এদিকে করো, এদিকে করো। আচ্ছা এইবার এদিকে একটু করো, এদিকে এদিকে। হ্যাঁ দাদা একটু ধরেন ধরেন। আচ্ছা ঠিক আছে, সব ধরা ধরেন। যারাই যাবে দুই দিকেই করবে, বলে দেবেন। আজম খান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফের কাছে আমাদের প্রাথমিক সদস্য রিসিভ হস্তান্তর করছেন মাননীয় প্রধান অতিথি। এদিক 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 খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাবিল হোসেন মার্জানের হাতে সদস্য ফর্ম হস্তান্তর করছেন মাননীয় প্রধানকে। ছোট ভাই এদিকে দরদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান হৃদয় আমির ভাই এই পাশে আসেন। কুয়েটের শিক্ষার্থী রাহুল জাবেদ এখন আমরা আমাদের এখানকার সবচাইতে সিনিয়র সদস্য আমাদের খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, তিনি সদস্য ফর্ম নবায়ন করছেন। তার হাতে নবায়নকৃত সদস্য রিসিভ হস্তান্তর করছেন মাননীয় প্রধান। মনা ভাই তুমি একসাথে নিলে ভালো হয়। আমাদের মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ভাই সবাই একটু সামনে, সবাই একটু সামনে। আরে ভাই একটু সবাই, ভাই সবাই সামনে একটু। তুহিন ভাই লুবাবা বিনতে হাবিব লুবাবা এই সামনে হাবিবুর রহমান বিপ্লব, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান বিপ্লব। বিএনপি সদস্য ফর্ম নবায়ন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সৈয়দা নার্গিস আলী। আজকের এই আয়োজন সফল করবার জন্য আমাদের খুলনা বিভাগের 11টি সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আজকের এই আয়োজনকে সুন্দর এবং সার্থক করেছেন। মাননীয় প্রধান অতিথির উপস্থিতি এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আমাদের সাংবাদিক ভাইরা আজকে
বিশ্বাস, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজিক বিশ্বাস। নাজিম ভাই, নাজিম ভাই, আরে ভাই আপনার সামনে থেকে সরেন না, আমি একা সামনে যাবো। কথা বলেন, বলবার কথাবার্তা কর।